এই পোলাপান আসছো নাকি? জি স্যার। আসার কি আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি খালি ডি সেকশন, তোমরা এত পোলাপান আসো কে? কারণ কি? আপনাকে ভালোবাসি তাই। কি সাংঘাতিক ভালো কথা। আচ্ছা, আমরা তো ওই গত ক্লাসে কি রসুন নিয়ে আলোচনা করছি না পেঁয়াজ নিয়ে? পেঁয়াজ স্যার। পেঁয়াজ, লাস্টে পেঁয়াজ ছিল। পেঁয়াজ স্যার পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ অচ্ছুরি নিয়ে আলাপ করছিলাম। আচ্ছা, এখন তাহলে আমরা আজকে শুরু করি রসুন নিয়ে। আচ্ছা, তোমাদের ডি সেকশনে কি ক্লাসিফিকেশন পড়ানো হয়েছিল? না স্যার। আচ্ছা, তাহলে আমরা রসুন আলাপ করে অন্য সেকশনে ক্লাসিফিকেশন পড়াইছি, তবু আমরা আজকে আজকে আশা করি আমরা শেষ করে দেব, বুঝছো, ইনশাল্লাহ। শুরু করব। জি স্যার। আচ্ছা, আমাদের পেঁয়াজ যেরকম ওই রসুনও কাছাকাছি আর কি। আচ্ছা দাঁড়াও, কি সাংঘাতিক মিউটাল। ইয়েস। আচ্ছা 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 আচ্ছা, দেখি। আচ্ছা, আমরা যেটা আলাপ করতেছিলাম যে, আমার কথা শুনতে পাচ্ছ তো? আচ্ছা জি স্যার। আচ্ছা, না পাওয়ার কি আছে? এই যে আপনাকে দেখতে পাচ্ছি না। দেখার কি দরকার? আচ্ছা দেখো, যখন দেখার ইচ্ছা হয়েছে দেখো, দেখা যায়। জি স্যার। আচ্ছা শোনো, এই যে রসুন হচ্ছে, রসুনের ইংরেজি নাম হচ্ছে গার্লিক, অ্যালিয়াম স্যাটাইভাম। আমরা পেঁয়াজ পড়ছি অ্যালিয়াম সেপা, এটার সাইন্টিফিক অ্যালিয়াম স্যাটাইভাম, এবং এটারও অরিজিন সেন্ট্রাল চায়না। ঠিক আছে? আচ্ছা, এটা পৃথিবীতে অনেক দেশে রসুন হয়। টেম্পারেট কান্ট্রিতে টেম্পারেট ভ্যারাইটি হয়, আমাদের ট্রপিক অ্যান্ড সাবট্রপিকে ট্রপিক্যাল ভ্যারাইটি হয়। বাংলাদেশেও মেজর রসুন প্রডিউসিং এরিয়া হচ্ছে তোমার নীলফামারী, সৈয়দপুর, রাজশাহী, পাবনা, নাটোর, সিলেট, এই সমস্ত অঞ্চলে রসুন হয়ে থাকে। তবে নাওডেজ অ্যারাউন্ড 50% রসুন তোমার চলনবিল এলাকায় হয়। চলনবিল এলাকায় জিরো টিলেজে, ওখানে তোমার এই যে ডিপ ওয়াটার রাইস এখন কেটে দিছে, ডিপ ওয়াটার রাইসের উপর থেকে ধানের শীষটা শুধু কেটে আনে, এবং এই ধানের গাছ যেগুলো রয়ে গেছে, খড় যেগুলো, আজ তোমার 20-22 ফিট পর্যন্ত লম্বা হয়। এই গাছগুলো সরাই দিয়ে কাদার মধ্যে রসুনের কোয়াগুলো লাগায় দেওয়া হয়, এবং ওইগুলোই তোমার ওই খড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এটাই জিরো টিলেজ বলা হয়। অ্যাবাউট 50% এখন তোমার কিন্তু জিরো টিলেজ সিস্টেমে রসুন উৎপন্ন হয় চলনবিল এলাকাতে। আচ্ছা, রসুনের তোমার মরফোলজি, এটা আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম, এটাকে বলা হয় যে বাল্ব। পেঁয়াজে যেটা আমরা খাই ফ্লেশি স্কেল লিপস, কিন্তু রসুনের যেটা খাই সেটা হচ্ছে ক্লোভ, সিএলওভি, ক্লোভ, অর্থাৎ কোয়াগুলো, ক্লোভগুলো খাওয়া হয়। রসুনের পাতা ওপেন থাকে, রসুনের পাতা লিপ শীট দিয়ে সিডোস্টেম তৈরি হয়, এবং এটা পাতাগুলো তোমার ওপেন থাকে। পেঁয়াজের যেরকম ক্লোজ থাকে, রসুনের ওপেন থাকে। ফুল রসুনের সাধারণত হয় না, আমাদের কোনো জাতেই তোমার ফুল হয় না। আমাদের কোনো জাতেই ফুল হয় না। হ্যাঁ বলো। হ্যাঁ, আমাদের কোনো জাতে ফুল হয় না। আবার কেটে গেছে না, আছে তো। কিন্তু তোমার বিদেশের অনেক জাতে ফুল হয়। ফুলের অভাব একজাক্টলি পেঁয়াজের মতো, পেঁয়াজে যেরকম বয়ান করছি আমরা ওইরকমই আর কি ফুল। সিঙ্গেল আম্বেলে ফুল হয়, ফুলগুলো বাইসেক্সুয়াল এবং ট্রাইমেরাস আর কি। এবং ফল যেটা হয় ক্যাপসুল, এর মধ্যে বীজ থাকে, বীজের জার্মিনেশন ইপিজিল জার্মিনেশন হয়। আচ্ছা, এর তোমার ক্লাইমেটিক রিকোয়ারমেন্টস,
পেঁয়াজের মতো এক্স্যাক্টলি রসুন হচ্ছে তোমার কুল অ্যান্ড ড্রাই ওয়েদার পছন্দ করে, কুল অ্যান্ড ড্রাই ওয়েদার। তাপমাত্রা তোমার রসুনের, আমরা তো কোয়া লাগাই জার্মিনেশনের জন্য 20 ডিগ্রির উপরে তাপমাত্রা লাগে। এরপরে মোটামুটি ঠান্ডা তোমার 15 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা হলে রসুনের গ্রোথ হয়। তবে রসুনের কোয়া যখন আসে তখন 5 থেকে 10 ডিগ্রি হলে ভালো হয়। আবার রসুন যখন ম্যাচুরিটি আসে তখন আবার 20 ডিগ্রির উপরে একটু হলে ভালো হয়, এই আর কি। আর তোমার ফটো পিরিয়ড পেঁয়াজের মতোই আমাদের জাতগুলো ডে নিউট্রাল, যে কোনো ফটো পিরিয়ডেই যে কোনো ডে লেন্থেই তোমার রসুন হয়। তবে ডে লেন্থ বাড়ার সাথে সাথে ফলন একটু কমে যায়। আর টেম্পারেট ভ্যারাইটি যেগুলো শীত প্রধান অঞ্চলে ইউরোপ আমেরিকাতে যেগুলো হয় সেগুলো 16 ঘন্টার নিচে দিন হইলে বাল্ব হয় না, 16 ঘন্টার উপরে দিন হইতে হয়। এই জন্য ওগুলোকে ডে লেন্থ সেন্সিটিভ বলা হয়। সয়েল তোমার পেঁয়াজের মতোই লোম টু স্যান্ডি লোম সয়েল, ওয়েল ড্রেন হইতে হবে, সুনিষ্কাশিত লোম টু স্যান্ডি লোম সয়েল। এবং তোমার এখানে পিএইচ 5.6 টু 7.8 পেঁয়াজের মতোই। আচ্ছা, রসুনের প্রোপাগেশন আমরা করে থাকি ক্লোভের দ্বারা। এই ক্লোভ, এই যে ক্লোভ, আমাদের দেশি রসুন 1 গ্রাম প্লাস মাইনাস 0.1 গ্রাম ওজনের তোমার ক্লোভ লাগানো উচিত। কিন্তু বিদেশি যেগুলো টেম্পারেট 2 to 3 গ্রাম পর্যন্ত। তবে ওদেরটা আমাদের দেশে হবে না, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমাদেরটা 1 গ্রাম প্লাস মাইনাস 0.1 গ্রাম হলেই ভালো। আচ্ছা, রসুনের ভ্যারাইটি নিয়ে আমরা বাড়ি রসুন 1, 2, 3, 4, 5 আছে, ওরকম বাও রসুনও 1, 2, 3, 4, 5 আছে বাও রসুন। আমরা বাও রসুনের বীজ এখন আমরা দিচ্ছি বিভিন্ন জায়গায় আর কি, ফার্মার্সরা নিয়ে। গতকালও অনেক ফার্মার্স আমাদের বাও রসুনের বীজ নিয়ে গেছে। আর হচ্ছে গা লাগানোর সময় হচ্ছে গা আসলে নভেম্বরের ফার্স্ট উইকে লাগাইতে পারলে খুবই ভালো। এরপরে যতই লেট হবে ততই ফলন কমে যাবে। নভেম্বর ফার্স্ট উইক ইজ দ্য অপটিমাম টাইম ফর প্লান্টিং। এবং জমি তৈরির সময় তোমার 10-12 টন জৈব সার দিয়ে দিতে হবে এবং 200 থেকে 300 কেজির মতো তোমার টিএসপি সার দিয়ে দিতে হবে। আর হচ্ছে গা ক্লোভ লাগানোর 1 মাস এবং 2 মাস পরে ইউরিয়া এমওপি সার ওই পেঁয়াজ মতো 250 থেকে 350 কেজি 2 ভাগে ভাগ করে উপরে টপ ড্রেসিং হিসাবে দিয়ে দিতে হবে। এই মোটামুটি সার। তবে সার দেওয়ার পরে ইউরিয়া এমওপি দেওয়ার পর হালকা পানি দিতে হবে, হালকা পানি দিয়ে দিতে হবে। আর মাঝে মাঝেই তোমার ইয়ে করতে হবে। আচ্ছা, কি মাঝে মাঝে কি করতে হবে বলো দেখি, আবার বলি মিউটল। মাঝে মাঝেই আমাদের পানি দেওয়া ভালো আর কি। উইডিং মালচিং অ্যাজ অ্যান্ড হোয়েন নেসেসারি। এবং রসুনের পোকা এবং ডিজিজ সেম অ্যাজ পেঁয়াজ। অবশ্য প্রশ্ন পড়লে সেম অ্যাজ পেঁয়াজ দিয়ে দিবা না। ওই পোকা তোমার গোড়া কেটে দেয়, কাটওয়ার্ম, তারপরে মোল ক্রিকেট, ফিল্ড ক্রিকেট, আবার তোমার পোকা তোমার অ্যাফিড আসে, থ্রিপস পোকা আসে, থ্রিপস পোকা এবং পেঁয়াজের মতো। আর পার্পল লিপ ব্লস পেঁয়াজেও যেরকম হয়, এখানে অল্টারনেরিয়া অ্যালির দ্বারা হয়ে থাকে। আর রসুন যখন ম্যাচুর হয় তখন উপর থেকে পাতা হলুদ হয়ে মরতে থাকে। এটা সাধারণত ফেব্রুয়ারি মার্চের দিকে। তখন রসুন উঠাই আমরা এর মাথাটা কেটে, স্টেমটা কেটে এবং শিকড় কেটে আমরা মার্কেটিং করতে পারি। অথবা এই মাথা সহ বেনি বান্ধে আমরা ঝুলায় রাখতে পারি, যেটা ট্রেডিশনাল প্র্যাকটিস আর কি। তারা এরকম গোয়াল ঘরে বা রান্নাঘরে বা বিভিন্ন ঘরের চালে ঝুলায় রাখে। এতে হয় কি অনেক দিন কিন্তু রসুনগুলো সংরক্ষণ করা যায়। পেঁয়াজের মধ্যে রসুনের ভিতরে তোমার অ্যালাইল প্রোপাইল ডাইসালফাইড অ্যান্ড অ্যালাইল প্রোপাইল ট্রাইসালফাইড, এই সালফার কন্টেনিং ফ্লেভারিং ম্যাটেরিয়ালস আছে। তবে রসুনে স্পেশালি একটা জিনিস বেশি থাকে, অ্যালিসিন, ALLICIN, অ্যালিসিন। অ্যালিসিন যেটা মানুষের কোলেস্ট্রল লেভেল কমিয়ে দেয়। অর্থাৎ এটা হচ্ছে একটা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড শরীরে, এই জন্য রসুন খাইতে বলে। রসুন খাইলে কোলেস্ট্রল লেভেল কমে যায়। এই মোটামুটি রসুন সম্বন্ধে। আমাদের ডিসেকশনের জন্য আমরা বলি আর কি, ডিসেকশন ফর ডিসেকশন, যে আমরা ক্লাসিফিকেশনটা
অন্য অন্য সেকশনে পড়িয়েছি, তোমাদের সেকশনে পড়ানো হয় নাই। অর্থাৎ স্পাইসেস কি কি ভাবে আমরা, মশলা জাতীয় ফসল কি কি ভাবে আমরা করতে পারি। মশলা ফসলের ইম্পর্টেন্সও আমরা একটু বলে নেই। এটা মশলা ফসল ট্রপিক্সে লার্জ স্কেলে ব্যবহার হয়। এটা মেডিসিনেও ব্যবহার হয়ে থাকে, মেডিসিনাল। এটা তোমার পার ইউনিটের ইনকামও বেশি, এটা আর কি। এবং মশলা নিয়ে একটা বিশাল বাণিজ্য, সারা পৃথিবীতে একটা বিশাল বাণিজ্য, এমপ্লয়মেন্ট জেনারেশন আছে, নানান কিছু মশলার সঙ্গে রয়ে গেছে। আর মশলা ফসল আমরা ক্লাসিফাই করি, প্রথমে যেটা ক্লাসিফাই করি নাম্বার ক দাও বা এ, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দেয়ার ব্যবহার, ইউজ আর কি। কিভাবে আমরা যে সমস্ত মশলা আমরা সরাসরি তরকারিতে কারিতে ব্যবহার করে থাকি সেগুলোকে স্পাইস বলে, SPIC, স্পাইস। যেরকম পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, এগুলো অর্থাৎ সরাসরি ব্যবহার করা হয়, এগুলোকে স্পাইস বলি। আবার যে সমস্ত মশলা সাধারণত রন্ধিত দ্রব্য, রান্না করা দ্রব্যের গুণাগুণ বা রং বা সুগন্ধি বাড়ানোর জন্য করা হয়, সেগুলোকে কন্ডিমেন্টস, দারুচিনি, লবঙ্গ, ভ্যানিলা, জাফরান ইত্যাদি ইত্যাদি। আর হচ্ছে গিয়ে যে সমস্ত তোমার মশলা সরাসরি কাঁচা অবস্থায় খাওয়া হয়, ফ্রেশ অবস্থায় খাওয়া হয়, সেগুলোকে কুলিনারি হার্ব বলে, CULINARY, কুলিনারি হার্ব, HERB, হার্ব, কুলিনারি হার্ব, যেগুলো সরাসরি কাঁচা অবস্থায় বা ফ্রেশ অবস্থায় ভক্ষণ করা হয়। যেমন তোমার ধনিয়ার পাতা, শুল্পা শাকের পাতা, পাতা, পুদিনার পাতা ইত্যাদি ইত্যাদি আর কি। তাহলে আমরা প্রথমে যেটা ক্লাসিফিকেশন করতেছি অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ বা ব্যবহার। নাম্বার 2 ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দেয়ার লাইফ স্প্যান, জীবনকাল। অর্থাৎ কিছু আছে অ্যানুয়াল, বর্ষজীবী, যেরকম ধনিয়া, জিরা, মৌরি, গোয়ামৌরি, তাই না, মরিচ, এগুলো অ্যানুয়াল। বাইনিয়াল আছে, দ্বিবর্ষজীবী, যেরকম পেঁয়াজ, রসুন, এগুলো হচ্ছে বাইনিয়াল। আর হচ্ছে গিয়ে পেরিনিয়াল, বহুবর্ষজীবী। সকল তোমার গাছ জাতীয় যত আছে, লবঙ্গ বলি, এলাচি বলি বা তেজপাতা বলি, দারুচিনি বলি, আদা, হলুদ, এগুলো সব পেরিনিয়াল, বহুবর্ষজীবী। কাজে জীবনকাল অনুসারে আমরা ভাগ করতে পারি। 3 নম্বর ভাগ হচ্ছে এদের গ্রোথ হ্যাবিট, বৃদ্ধির ধরন অনুযায়ী আমরা কিন্তু ভাগ করতে পারি। যেরকম হার্ব, হার্ব মানে কি, বিরুৎ জাতীয়, হ্যাঁ বিরুৎ জাতীয় গুলো, যেমন মরিচ, পেঁয়াজ, হলুদ, আদা, রসুন, এগুলো সব বিরুৎ জাতীয় উদ্ভিদ। আর একটা হচ্ছে শ্রাব, শ্রাবের ইংরেজি হচ্ছে গুল্ম জাতীয় শ্রাব। শ্রাব হচ্ছে বুশি শ্রাব হচ্ছে মরিচ, ঝালমরিচ, আর ক্লাইম্বিং শ্রাব হচ্ছে গোলমরিচ অর্থাৎ ব্ল্যাক পেপার। আর হচ্ছে ট্রি, ট্রি হচ্ছে গা বৃক্ষ জাতীয়, যেরকম দারুচিনি, তারপরে লবঙ্গ, তারপরে তোমার হচ্ছে তেজপাতা, তারপরে নাটমেগ, জৈতি, এগুলো সব হচ্ছে গা বৃক্ষ জাতীয় মশলা। তাহলে আমরা ক্লাসিফিকেশন 1 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু ব্যবহার, ইউজ। নাম্বার 2 অ্যাকর্ডিং টু দেয়ার লাইফ স্প্যান, জীবনকাল। নাম্বার 3 অ্যাকর্ডিং টু দেয়ার গ্রোথ হ্যাবিট, অর্থাৎ বৃদ্ধির ধরন। তারপরে আছে তোমার বোটানিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ ফ্যামিলি অনুযায়ী কোন ফ্যামিলিতে কোন মশলা আছে। যেমন অ্যালিয়েসি, অ্যালিসি পরিবারের ভিতরে আছে রসুন আর পেঁয়াজ। তারপরে আছে অ্যামারাইলিডেসি, অ্যামারাইলিডেসি গ্রেট হেডেড গার্লিক বলা হয়, গোরসুন, গোরসুন যেটা আর কি। আর হচ্ছে লিলিয়েসি, লিলিয়েসির ভিতরে আছে অ্যাসপারাগাস, লিলিয়েসির ভিতরে অ্যাসপারাগাস। তারপরে আছে তোমার লরেসি, LAURACE, লরেসি, লরেসি হচ্ছে তেজপাতা, দারুচিনি। তারপরে মিটটেসি, MYRTACE, মিটটেসি, মিটটেসি হচ্ছে লবঙ্গ। তারপরে জিঞ্জিবারেসি, জিঞ্জিবারেসি কি আছে তোমরা সবাই জানার কথা,
আদা, হলুদ এবং এলাচি, এগুলো জিঞ্জিবার এসিতে আছে। ঠিক আছে, তারপরে আছে তোমার ইয়ে আই মিন আরেকটা কি বলবো, জিঞ্জিবার পাইপারেসি, পাইপারেসিতে আছে তোমার গোলমরিচ, পাইপারেসি আছে গোলমরিচ। তারপর আছে অর্কিডেসি, অর্কিডেসি, অর্কিড থেকে অর্কিডেসি আসছে, অর্কিডেসিতে আছে জাফরান বা স্যাফরন, সরি ভ্যানিলা, ভ্যানিলা, অর্কিডেসিতে আছে ভ্যানিলা। আর জাফরানে হচ্ছে আইরিডেসি, জাফরানের ইংরেজি স্যাফরন, IRIDAC, আইরিডেসি। এই মোটামুটি আমাদের ইয়েতে আর কি আছে। তারপরে তোমার আরেকটা ভাগ আমরা করতে পারি এডিবল পার্টস, আসলে মশলার কোন অংশ খায় সেই হিসাবে আমরা ভাগ করতে পারি এডিবল পার্টস, খাদ্যাংশ। আমরা রুটস, রুটস যেটা খাই, অর্থাৎ যেরকম একাঙ্গি, এটা জিঞ্জিবারেসি জাতীয়, এটা একাঙ্গিতে আমরা রুটস খেয়ে থাকি। এটা আর কি আমরা স্টেম খাই, কিসের স্টেম খাই? স্টেম হচ্ছে গা তোমার এই যে আমাদের ফিনেল একটা মৌরি আছে, এটার স্টেম খাই। তারপরে আমরা বার্ক খাই, বার্ক মানে ছাল, কিসের ছাল খাই? দারুচিনির। তারপরে আমরা আনওপেন ফ্লাওয়ার বার্ড, অপরিস্ফুটিত ফুল, যেটা হচ্ছে গা লবঙ্গ। তারপরে বাল্ব, বাল্ব কিসের বাল্ব খায়? পেঁয়াজ এন্ড রসুনের। আর আমরা রাইজম খাই, রাইজম, রাইজম কিসের খায়? রাইজম আদা, আদা এবং হলুদ, এটা। আর আমরা কি খাই? ফল, ফ্রুটস, ফ্রুটস যেরকম হোল ফ্রুটস, তোমার এলাচি একটা হোল ফ্রুটস, ব্ল্যাক পেপার এটা হোল ফ্রুটস আমরা প্রসেস করে খেয়ে থাকি। তারপরে আমরা আর কি খেতে পারি? আমরা পাতা, পাতা কিসের পাতা খাই? ধনিয়ার পাতা, সুরপা শাকের পাতা, পুদিনার পাতা, লেটুসের পাতা। তেজপাতা। হ্যাঁ হ্যাঁ, তেজপাতা। হ্যাঁ তেজপাতা, হ্যাঁ খুব ভালো একটা উদাহরণ দিয়েছে, তেজপাতা। আচ্ছা, সো মেনি পাতাস আর কি। তো এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন আমরা আবার রিপিট করি, আমরা হচ্ছে ব্যবহার অনুযায়ী করতে পারি, আমরা এর জীবনকাল হিসাবে করতে পারি, আমরা এদের গ্রোথ হ্যাবিট হিসাবে করতে পারি, এদের খাদ্যাংশ হিসাবে করতে পারি, এবং বোটানিক্যাল ফ্যামিলি অনুযায়ী আমরা ক্লাসিফিকেশন করতেছি, তাই না? স্যার অ্যাকর্ডিং টু ইউজ স্যার আরেকবার বললে। অ্যাকর্ডিং টু ব্যবহার, ব্যবহার হচ্ছে আমরা তিন ভাবে, তুমি পরে আসছো মনে হয়। ব্যবহার হচ্ছে একটা হচ্ছে তোমার স্পাইস, এসপিআই, স্পাইস মানে যে সমস্ত মশলা রান্না করার সময় ব্যবহার করা, যেমন পেঁয়াজ মরিচ, তারপরে রসুন। আর যে সমস্ত মশলা রান্নাকৃত বা রন্ধনকৃত দ্রব্যের অতিরিক্ত গুণাগুণ, রং, তারপরে তোমার সুগন্ধি বাড়ানোর জন্য করা হয়, যেমন তোমার এলাচি, তারপর লবঙ্গ, ভ্যানিলা, জাফরান, এগুলোকে কন্ডিমেন্টস বলে। এগুলো কি বলে? কন্ডিমেন্টস। আর কুলিনারি হার্ব কারে বলে? যেগুলো সরাসরি খাওয়া হয় ফ্রেশ অবস্থায়, সুলপা শাকের পাতা, পুদিনার পাতা, লেটুসের পাতা, ধনিয়ার পাতা, এইগুলোকে কুলিনারি হার্ব। এই এখন টু ইউজ এটাই আর কি। স্যার ফ্যামিলি অনুযায়ী নামগুলো একটু যদি বলতেন। ফ্যামিলি আবার বলবো, আচ্ছা অ্যালিয়েসি বলো পেঁয়াজ রসুন, তারপর অ্যামারাইলিডেসি হচ্ছে তোমার গো রসুন, রেড হেডেড গার্লিক। তারপরে আছে লিলিয়েসি, লিলিয়েসি হচ্ছে গা তোমার অ্যাসপারাগাস। তারপরে তোমার হচ্ছে পাইপারেসি হচ্ছে গা গোলমরিচ। তারপরে লবঙ্গ হচ্ছে মিটটেসি, MYRTAC, মেটে। লরেসি, LAURAC, লরেসি হচ্ছে গা দারুচিনি এবং তেজপাতা। তারপরে জিঞ্জিবারেসি, আদা, হলুদ এবং এলাচি। তারপরে তোমার অ্যালিয়েসি তো বলেইছি। তারপর কি বাকি থাকলো? আমবেলিফেরি, আমবেলিফেরি তখন বলি নাই, লেখো আমবেলিফেরি। এটা একটু বানান, FERA, সবগুলো তো CH, এটা খালি FERE, ফেরি। আমবেলিফেরিতে কি আছে? ধনিয়া, জিরা, মৌরি, গোয়ামৌরি, এক্সেট্রা। ঠিক আছে, এই মোটামুটি আমাদের ক্লাসিফিকেশন। এবং আমাদের পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, তারপরে গোলমরিচ, আর কি আমরা দারুচিনি কি পড়ছি নাকি? সিনামন, আইরিডেসি স্যার, আইরিডেসি।
হ্যাঁ, আইরিডেসি হচ্ছে জাফরান, আইরিডেসি আর অর্কিডেসি হচ্ছে ভ্যানিলা, অর্কিড থেকে ভ্যানিলা। ভ্যানিলা যে ফ্লেভার ব্যবহার করে না আইসক্রিমে, তারপরে তোমার বিভিন্ন চকলেটে ভ্যানিলা ফ্লেভার, এগুলো আর কি। তো মোটামুটি এটাই আর কি। আমরা আমাদের আর কি হবে প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে তোমাদের কি ধারণা বলো দেখি। স্যার না হলেই ভালো হয় স্যার। জি স্যার, একবার ক্যাম্পাস খুলে নিয়ে নেন স্যার। ক্যাম্পাস খোলার পর তাড়াতাড়ি প্র্যাকটিক্যাল নিয়ে তারপর টিএল দিলে এক্সাম তাহলে ভালো হয় স্যার। শোনো, ব্যাপার হচ্ছে ক্যাম্পাস তো আমি খুলতে মিটিং নাকি হয়েছে স্যার পোস্ট কাউন্সিল কি বলছে, খুলে দিবে। জানি না। আমি যেটা বুঝি আগামী ফেব্রুয়ারি মার্চের আগে মনে হয় ক্যাম্পাস খুলবে না, কারণ এই যে করোনা তো বাড়তেছে শীতের কারণে। শীতে তো এমনি তো ফ্লু হয়, সর্দি কাশি হয় সবারই, প্রায় সবারই হয়। তোমাদের হয় এটা বলবো না, প্রায় সবারই হয়। এই ফ্লুটা আবার অনেকে করোনার সাথে মিশিয়ে নিচ্ছে, আবার হয়তো ফ্লু হওয়ার পরে করোনা যায়, দুর্বল হচ্ছে, ওখানে যায় হয়তো ধরতেছে। এই সব কিছু মিলে তোমার আমার মনে হয় না শীতের মধ্যে। এখন কি 19শে ডিসেম্বর পর্যন্ত বন্ধ দিছে গভর্নমেন্ট, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে হয়তো 19শে জানুয়ারি দিয়ে দিবে, তারপরে হয়তো 19শে ফেব্রুয়ারি দিয়ে দিবে, তারপরে হয়তো 21শে ফেব্রুয়ারি পরে হয়তো, আমার ধারণা আর কি, ধারণা গরম টরম পড়ে গেলে হয়তো খুলবে। এখন বোঝা যাচ্ছে না খোলা টোলা। এখন তো না খুললে আসলে আমাদেরও খারাপ লাগে, তোমাদেরও। ওয়ালাইকুম আসসালাম। বাসায় আর কতদিন বসে থাকবা আর কি করবা, তাই না? স্যার আমরা বলতেছিলাম কি যে আমাদের প্র্যাকটিক্যালে যে থিওরিটিক্যাল পার্টটা আছে, যেমন জিপিবির, কিন্তু আমাদের এবার প্র্যাকটিক্যালে পুরোটাই ছিল হচ্ছে ম্যাথ পোর্শন। তো ওই ম্যাথটা তো আমাদের হচ্ছে অনলাইনে করানো যেতে পারে, মানে জিপিবি। হ্যাঁ, আমাদের জেনেটিক্স যে পার্টটা এবার আছে সেটা পুরোটাই হচ্ছে ম্যাথ। তো ওই আমরা শোনো, আমি তো এদেরকে একটা নোটিশ দিছিলাম সব ডিপার্টমেন্ট গুলো, যে তোমরা আর কি প্র্যাকটিক্যাল ক্লাস নিতে পারবেন কিনা অনলাইনে। জিপিবি কোনো এখন উত্তর দেয়নি, শুধু এক্সটেনশন ডিপার্টমেন্ট বলছে হ্যাঁ আমরা নিতে পারবো। হর্টিকালচার ডিপার্টমেন্ট বলছে তোমার কথার মতো যে আমরা হ্যাঁ এখন হয়তো থিওরি পার্টটা পড়াই দিতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল যে রিয়েল প্র্যাকটিক্যাল মাঠে, তাই না? হর্টিকালচার তো এই লিটারেচার না, মানে টেনশনের মতো না, সোসিওলজির মতো না, বাংলার মতো না, যে বাংলা একটা কবিতা পড়াই দিলাম, আমি পড়লাম তোমরা শুনলাম, বা তোমরা পড়লে আমি শুনলাম, তা তো না। প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালই করতে হবে। তো কাজেই তারপরেও সম্ভবত আজকে না মিটিং আছে ডিন কাউন্সিলের এই প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়ে। এখন অনেক ডিপার্টমেন্ট চাচ্ছে ভার্চুয়ালি নিতে, বেশিরভাগ ডিপার্টমেন্টই না, যেন এন্টোমোলজি না করে দিছে, এরকম অনেক ডিপার্টমেন্ট। দুই একটা ডিপার্টমেন্টে ভার্চুয়াল অনলাইন প্র্যাকটিক্যাল লাভ কি স্যার, পরে যাতে আবার ক্লাস করে। হ্যাঁ, না আমাদের যেরকম সিক্রেট প্রিপারেশন বললো, বা আমাদের যে প্লান্টেশন প্লট করা, এগুলো জি স্যার, সময় তো একই রকমই লাগবে, তো ওগুলো করতে হবে। বেকার এই 2 দিন চেষ্টা করে এখন এই দুইবার একবার তোমাদের থিওরি পড়াই দিলাম, থিওরিতে প্র্যাকটিক্যাল, তো কি লাভ হলো, তাই না? কষ্ট বেশি স্যার। কানাকে দুধ খাওয়ানোর মতো, তাই না? এই গল্প শুনছো না? শোনা পোলাপান, কানাকে বলছে যে জানো দুধের মতো পুষ্টিকর খাবার নাই, এটা আদর্শ খাবার, তাই নাকি? এরকম। হ্যাঁ আসছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যে কিরকম বলে এটা সাদা, কিসের মতো সাদা বলে? বকের মতন। বক কিরকম? কাশির মতো। কাশি কিরকম? তোর হাতে কাশি ছিল, বুঝছো, যে ধান টান কাটে না কাশি, কানারে কাশিটা দেখাইছে। তো নারী ছেড়ে দেখছে বাবা আমার এই আদর্শ ফুড দুধ আর খাওয়ার দরকার না। এখন হয়েছে আমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাস, যদি এখন থিওরিতে একবার পড়াইলাম আবার প্র্যাকটিক্যালি ওইগুলো দেখা, এটা তো হবে না তো, তাই না? প্লট করতে গেলাম, লাগাইতে হবে, বলে ভাই তুমি লাগাও, এরকম সোজা করে ধরো, আঙ্গুলটা দিয়ে টিপ দাও,
তাই না? নড়াচড়া করো না। এইগুলো তো হয়তো ওই যে এক্সটেনশনে সম্ভব বা সোশ্যোলজি বাংলা আমি বলছিলাম ওইগুলোতে সম্ভব, কিন্তু আমাদের এটা থেকে একটু কঠিন হবে আর কি। ঠিক আছে না? তারপরে দেখা যাক। তাছাড়া স্যার আমরা যদি এখানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে আমরা প্র্যাকটিক্যাল লিখবো কখন স্যার? সেটাও তো লিখতে হবে না, লেখাটা মাফি করে দিলাম তারপরেও তো আসলে হজবরল কিন্তু আমি যেরকম এই যে গতকালও ড্যাফোডিলের পরীক্ষা নিয়েছি, আগামীকাল ক্লাসও আছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ওদের বিভিন্ন মেকানিজমে ওরা কিন্তু প্র্যাকটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল নেইনি, থিওরি নেই দুইটা সাবজেক্টে। এবং ওরা কিন্তু অলরেডি কোভিডের মধ্যে অলরেডি উইন্টারও শেষ করছে, সামার সেমিস্টারও শেষে, এখন ফল চলতেছে, ফলে আমরা ক্লাস নিচ্ছি। তো কাজে তাদের প্রাইভেট ইউনিভার্সিটি আজকেই দেখলাম তারা র্যাঙ্কিং এ 4 হয়েছে বাংলাদেশের মধ্যে, প্রাইভেট ইউনিভার্সিটি ড্যাফোডিল। তো এটা বিশাল অ্যাচিভমেন্ট তাদের আর কি। তো এখন আমাদের ওখানে তো আর একটা কথা হচ্ছে, ওখানে যারা পড়ে ওদের পোলাপান, প্রাইভেট ইউনিভার্সিটি তো বেশিরভাগই বড় লোকের পোলাপান, তাদের তোমার ওই যে ইন্টারনেট ওই ঝামেলা নাই, এমবি টেমবি কেনার ঝামেলা নাই, টাকা আছে। তারপরেও ড্যাফোডিলের কর্তৃপক্ষ 20 কোটি টাকা ছাত্রদের দিছে প্রণোদনা, কি কেনার জন্য? এমবি আছে না, মোবাইল ডাটা কেনার জন্য তাদেরকে দিছে 20 কোটি টাকা দিছে, বুঝছো? আবার ওদের টিউশন ফি অর্ধেক করে দিছে। এই সুবিধা তো আর সবাই দিচ্ছে না। আর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় তো বুঝি সবার তো ওই সামর্থ্য, অনেকে গ্রামের মধ্যে থাকে, অনেক গরিব ছেলেপেলেও আছে যারা এখানে টিউশনি পড়ায়, কোচিং সেন্টারে করে করতো। কাজে আমাদের তো অনেক লিমিটেশন আছে পাবলিক বিশ্ববিদ্যালয়। কাজে সব চিন্তা করে আমার মনে হয় ফিজিক্যালি ইউনিভার্সিটি না খুললে আমার মনে হয় আমরা অনেক কিছু করতে পারবো না। যাই তবু তো আমরা থিওরিটা এগিয়ে যাচ্ছি, থিওরি নিয়ে আসছেন হইলে পরে তখন আমাদের প্র্যাকটিক্যাল দিনে 2-3 বার করে দরকার করে 2-3 সেশনে করে আমরা প্র্যাকটিক্যাল শেষ করে তো ওই দিনে মান্থ আমরা হয়তো স্যার আমাদের ভার্সিটি খোলার পরে কি আমাদের কি সিটি এক্সাম হবে? ভার্সিটি খোলার ব্যাপারে কি হবে স্যার? মিড টার্ম যে সিটি এক্সাম গুলো স্যার 20 নম্বরের এক্সাম গুলো ক্লাস টেস্ট স্যার। ক্লাস টেস্ট, হ্যাঁ, না হওয়ার কি আছে? খোলার পরে যে থিওরি মেরে পড়াই দিচ্ছি মেরে দেবো না, একটা অসুবিধা আছে? তোমরা দিয়ে দেবো। তো অনলাইনে পরীক্ষার সম্ভাবনা নাই? অনলাইনে হইতে পারে পরীক্ষা থিওরিটা, কিন্তু প্র্যাকটিক্যাল তো হবে না। ঘুরে ফিরে তো একই কথা রে বাবা। তোমার তো এখন অনলাইনে থিওরি হতে পারে, ওটার আবার আলাদা সিস্টেম আছে। যেরকম ড্যাফোডিলে আমরা বিএলসি তে করি, এই যে একটু আগে আমি খাতা দেখতেছি, হ্যাঁ, এখানে আমি কোশ্চেন করে দিব, কোশ্চেন কিন্তু ছাত্ররা দেখতে পাবে না কোনো অবস্থাতে, একটা টাইম দিব। ধরো আজকে সারাদিন কত তারিখ, আজকে 30 তারিখ, 30 তারিখে 10টা থেকে 10:30 এটা আমি অ্যানাউন্সমেন্ট দিতে, ঠিক 10টা বাজার 1 মিনিট আগে কোশ্চেন ওপেন করতে পারবে। আর 10:30 দিছি না, 30-এর 1 মিনিট পরে আর সাবমিট করতে পারবে না। এমন ভাবে কোশ্চেন দেওয়া হয় 30 মিনিটের মধ্যে তাকে করে, মানে নকল বা দেখা বা আলোচনা করার কোনো সুযোগ নাই কারোর সঙ্গে। ওইভাবে কোশ্চেন 30 মিনিটে সে কম্পিউটার বা মোবাইল হোক টাইপ করে দিয়ে দিচ্ছে, টাইম শুরু টাইম শেষ। আর এর বাইরে 1 মিনিট পরে গেলেও সে আর সাবমিট করতে পারবে না, 0 পাবে। আমি একটু খাতা দেখতেছিলাম, 2টা মেয়ে, একটা বিদেশি মেয়ে মানে সোমালি, আর একটা দেশি মেয়ে, তারা টাইম পার হয়ে গেছে, সাবমিট করতে পারে নাই, তার মানে 0। তো ওই সিস্টেম আছে, আমাদের এই সিস্টেম ডেভেলপ করতে হবে, হয়তো আইসিটি করতে পারে। আমরা আলোচনা করব, তাহলে হয়তো থিওরি পরীক্ষাগুলো আমরা এগিয়ে নিলাম, তাহলে একদিকে আমাদের ক্লিয়ার হলো। আমরা ফেব্রুয়ারি মার্চ যদি আল্লাহ পাক আমাদের রহম করে খুলে, তখন খালি প্র্যাকটিক্যালটা হয়তো 2-4 দিন প্র্যাকটিক্যাল নিয়ে আমরা করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব। আমরা কিন্তু যাদের রিপিট ছিল তাদের পরীক্ষা কিন্তু নিচ্ছি, জানো কিনা? এগুলো আমাদের ডিরেক্ট নিয়ে ভালো হতো স্যার। আচ্ছা দেখা স্যার পরীক্ষা অনলাইনে না নিলে ভালো হতো। আচ্ছা নিব না, অসুবিধা আছে? থ্যাংক ইউ এটা স্যার। তো তোমাদের উপর নির্ভর করে। কারণ স্যার প্রাইভেট ভার্সিটির মতো সুযোগ আমাদের সবার থাকবে না স্যার। না প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না। অনলাইনে তো সবাই পাবো না স্যার, একটু পর পর জুম থেকে বের করে দেয় স্যার, এক্সামের টাইমে দেরি হয়ে গেলে আর সাবমিট করতে পারবে না। হ্যাঁ সাবমিট করতে পারবে না, ঠিকই বলছো। কারেন্ট চলে গেলেও স্যার সমস্যা।
আর প্রাইভেটে ওরা তো স্যার সব শহর এলাকায় থাকে, ঢাকায় থাকে, ওদের তো শুধু না না, ওরাও গ্রামে থাকে, স্যার তবে ওদের তো ওদের অল্প স্যার, অল্প। ওদের না, ওদের সঙ্গে তুলনায় সুজা, সরি আমি প্রাইভেটের সঙ্গে তুলনা দেব না। সুজা কথা হচ্ছে আমরা পাবলিকই থাকি, আমরা ওই প্রাইভেট ম্যাভেটে না যাই। স্যার টপিক থেকে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। এই যে অ্যালিসিন ছিল স্যার, অ্যালিসিনের মানে কেমিক্যাল কম্পাউন্ডটা কি ছিল যেটা স্যার কোলেস্টেরল কমিয়ে দেয়? স্যার নন প্রোটিন কি যেন একটা বলছিলেন। আচ্ছা, এটা অ্যালিসিন ইজ এ নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড এটা তোমার কোলেস্ট্রল লেভেলটাকে ভেঙে দেয়। শরীরে যে কোলেস্ট্রল হচ্ছে এটাকে তোমার বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো, এগুলোকে ভেঙে দেয়। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো তো তোমার ভেন বা আর্টারির ভিতরে জমে যায়, রক্ত চলাচল বন্ধ করে দেয়, যার ফলে হার্টের প্রবলেম হয়। রসুন প্রতিদিন খাবা, বুঝছো? তবে কাঁচা রসুন খাইতে হবে। স্যার এই অ্যালিসিনের সাথে দুইটা কেমিক্যালের নাম বলছিলেন, অ্যালাইল প্রোপাইল ওটা হচ্ছে ফ্লেভারিং। আমরা যে রসুন বা পেঁয়াজ তরকারিতে দিলে কি একটা সুগন্ধি হয় না? সুগন্ধির জন্য দায়ী হচ্ছে অ্যালাইল প্রোপাইল ডাইসালফাইড, অ্যালাইল প্রোপাইল ট্রাইসালফাইড। এটা সালফার কন্টেনিং দুটা, ভলাটাইল সালফার কন্টেনিং দুটা। এবং এটা বলেছিলাম যে অ্যালাইল প্রোপাইল ডাইসালফাইড বা অ্যালাইল প্রোপাইল ট্রাইসালফাইড যখন পেঁয়াজ কাটো তখন এটা ভলাটাইল, তো সালফার ভলাটাইল, এটা বাতাসে অক্সিজেনের সঙ্গে এসে অক্সিডাইজ সালফার ডাইঅক্সাইড হয় এবং এটা চোখে লাগলে তোমার চোখ থেকে পানি পড়ে এই ঝাঁজের কারণে। স্যার ফটো পিরিয়ডটা আরেকবার যদি বলেন। কোনটা? ফটো পিরিয়ড হচ্ছে গিয়ে আমাদের দেশে জাত যেগুলো বা ট্রপিক্যাল সাবট্রপিক্যাল জাতগুলো যে কোনো ডে লেন্থে বাল্ব হয়। 8 ঘন্টা হলেও দে ডন্ট মাইন্ড, 16 ঘন্টা হলে দে ডন্ট মাইন্ড, 12 ঘন্টা হলে খুব একটা আপত্তি করে না, বাল্ব হবে। কিন্তু ঘটনা হলো 8 ঘন্টায় এর জীবনকাল দেখা যাবে 4 মাস 4.5 মাস, আর যদি 16 ঘন্টা হয় জীবনকাল 3 মাস। অর্থাৎ জীবনকাল যত ডে লেন্থ বাড়ে জীবনকাল কমে যায়। জীবনকাল কমা মানে কি? ফলন কমে যাওয়া। কিন্তু টেম্পারেট ভ্যারাইটি, শীত প্রধান অঞ্চলের ভ্যারাইটি 16 ঘন্টা দিন না পাওয়া পর্যন্ত বাল্ব দিবে না। 15-16 ঘন্টা রাখলেও সে বাল্ব দিবে না। 16 ঘন্টায় যখনই সে পাবে, 16 ঘন্টা দিন, তখন বাল্ব দেওয়া শুরু করবে। এরপরে যতই বাড়বে 16, 17, 18, 19, 20 ততই এর ফলন বেড়ে যাবে। কিন্তু ট্রপিক্যাল ভ্যারাইটি ডে লেন্থ যত বাড়বে তত ফলন কমবে। এবং 8 ঘন্টায় বাল্ব দিবে, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 14.5 ঘন্টা, 15 ঘন্টা, সব সময়। কিন্তু ট্রপিক্যাল 16 ঘন্টা না হওয়া পর্যন্ত বাল্ব দিবে না, শুধু পাতা দিবে, শুধু গাছ দিবে। তো গাছ খায় যদি সন্তুষ্ট থাকতে পারো তাহলে সমস্যা নাই। এই যে বড় বড় রসুন আসে না, চাইনিজ রসুন, বার্মিজ রসুন, বা বড় পেঁয়াজে যখন আসছে তুরস্ক থেকে, এগুলো আমাদের দেশে গ্রো করা যাবে না। কেন? এগুলো হচ্ছে 16 ঘন্টার উপরে দিন লাগে। এই জন্য আমরা হ্যাঁ আমেরিকায় তো, হ্যাঁ বলো স্যার। আরেকটা বলছিলেন যে স্যার কোন জাতেই ফুল হয় না, স্যার এটা কোন জাত বুঝিনি। রসুনে আমাদের দেশের কোন জাত, ট্রপিক্যাল সাবট্রপিক্যাল, তুমি মনে পরে আসছো এই জন্য। ঘটনা আমাদের দেশে ট্রপিক্যাল সাবট্রপিক্যাল যত জাত আছে, নিরক্ষীয় অবনিরক্ষীয় অঞ্চলে যত জাত, কোনো জাতেরই ফুল হয় না। কিন্তু আমেরিকা, জাপান, চায়নায় তাদের কিছু জাত আছে যেগুলোতে ফুল হয়, ফল হয়, বীজ হয় রসুনে। তবে সারা ওয়ার্ল্ডের সোফার এখন পর্যন্ত, বাংলাদেশ তো 100%, অল ট্রপিক্যাল কান্ট্রি 100%, টেম্পারেট কান্ট্রিতেও তোমার 90% রসুনের প্রোপাগেশন ক্লোভের দ্বারা হয়। থ্যাংক ইউ স্যার। স্যার লবঙ্গের ইডিবল পার্টের নামটা কি ছিল? লবঙ্গ হচ্ছে অপরিস্ফুটিত ফুল, আনওপেন ফ্লাওয়ার বার্ড, আনওপেন ফ্লাওয়ার বার্ড। এই যে লবঙ্গের যে একটা লেজের মতো থাকে না, এটাই তো আমরা খাই। লবঙ্গের যেটা খাই, লবঙ্গের অনেক গুণাগুণ আছে। এটা তো লবঙ্গ ঔষধি গুণাগুণ আছে, ডেন্ট্রিফিসেস অর্থাৎ তোমার
ডেন্টাল প্রিপারেশনে দন্ত রোগ, দন্ত নানা জিনিসে লবঙ্গর ব্যবহার আছে। স্যার গার্লিকের প্রোপাগেশনটা যদি একবার বলতেন। ওই ক্লোভের দ্বারা। স্যার ক্লোভের ওজনটা কত বলেছিলেন? ওইটা আমাদের দেশিটা 1 গ্রাম প্লাস মাইনাস 0.1 গ্রাম, আর বিদেশি এগুলো 2 to 3। স্যার আমাদের দেশে হারভেস্ট করতে কতদিন লাগে? 4 মাসের মতো লাগে। আমরা তো নভেম্বরে লাগাই, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে যে আমরা হারভেস্ট করি। স্যার আসসালামু আলাইকুম। স্যার কোনোভাবে যদি আমাদের 3-1 এর পরীক্ষা না হয় তাহলে কি স্যার, যদি ক্লাস করো ফিজিক্যাল ক্লাস পসিবল না হয় তাহলে কি স্যার 3-2 ক্লাস শুরু হয়ে যেতে পারে, থিওরি ক্লাসগুলো? নাই শোনা, আমি তো কেউই না আর কি। এই বিশ্ববিদ্যালয় চলে তো অনেক কুতুবের দ্বারা, অনেক খলিফার দ্বারা। ঘটনা হয়েছে আমার কাকতেলে হয়ে কেন যে আমাকে ডিন দিছে, আর ডিন হওয়াতে আমি কিছুটা এটাতে ইনভলভ হচ্ছি। তো এগুলো তো ডিসিশনের ব্যাপার। তোমাদের যে থিওরি ক্লাস নেব সেটাও একাডেমিক কাউন্সিল করে নিতে হয়। ডিন ডিপার্টমেন্টালরা সম্মতি দেয়, তারপরে তোমার ডিন কাউন্সিলের মিটিং হয়, সেখানে সম্মতি দিলে একাডেমিক কাউন্সিল, আবার একাডেমিক কাউন্সিল সম্মতি দিলে সিন্ডিকেট। এই যে ব্যুরোক্রেটিক সিস্টেম গুলো আছে, এখন হয়তো ওটা একটা তোমাদের যদি দাবি থাকে যে আমরা তো লেভেল 3 ক্লাস শেষ করে ফেলতেছি প্রায়, হয়তো কোনো ডিপার্টমেন্ট হয়তো আর 1 মাস 2 মাস লাগতে পারে, বা ম্যাক্সিমাম 1 মাস হয়তো লাগতে পারে। শোনো, কোনো ডিপার্টমেন্ট হয়তো আরো 1 মাস লাগতে পারে। তখন যদি ইউনিভার্সিটি না খোলে, পরীক্ষা শুরু, তাহলে হয়তো তোমাদের একটা দাবি থাকতে পারে। তখন আমরা হয়তো চিন্তা করতে পারি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা লেভেল 3, এটা লেভেল 3 তো না, লেভেল 3 আমরা থিওরি শেষ করেছি, কিন্তু কোভিড এর কারণে আমরা ফিজিক্যালি আসতে পারতেছি না, কাজে বসে থাকবে নাকি ছাত্র, তো লেটস স্টার্ট 4, লেভেল 4 এর ক্লাস শুরু করে দিতে পারি। ঠিক আছে না? লেভেল 3-2 স্যার। ও 3-2, তোমরা তো 3-1 তে 3-2, হ্যাঁ একই কথা আর কি। 3-2 হোক আর 4-1, বা যারা 3-2 তে আছে তারা তো 4-1 এ যাবে, এই আর কি। এটা আলোচনা সাপেক্ষে, ঠিক আছে? এখনো স্টেজ আছে না। স্যার হলুদ থেকে একটা প্রশ্ন ছিল। বলো। স্যার কোয়ালিটি অফ পাউডারের ক্ষেত্রে এক জায়গায় পেয়েছি যে কেমিক্রোম টেস্ট শুড বি নেগেটিভ। এই কেমিক্রোম টেস্টটা কি স্যার, কিভাবে করে? ক্রোমিয়াম শুড বি, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, এটা হচ্ছে হেভি মেটাল। ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এগুলো হেভি মেটাল। এটা হলুদে অনেক সময় সয়েল থেকে আসে। এটা ফ্রি করা কঠিন, তবে ফ্রি হইলে ভালো হয়। এটা সয়েল, এমন সয়েলে করতে হবে, সাধারণত লোম স্যান্ডি লোম সয়েল এটা কম হয়, এঁটেল মাটি টাটিগুলো হইলে এটা বেশি হয়। তবে এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, এমআরএল লেভেল, ম্যাক্সিমাম রেসিডুয়াল লিমিট বলে এমআরএল। তো আমাদের বাঙালিদের জন্য কোনো এমআরএল লেভেল নাই। আমার কথা বুঝছো? কারণ কি বলো দেখি? বাঙালির পেট এতই শক্তিশালী, বাঙালির স্টমাক সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম এতই শক্তিশালী যে ক্রোমিয়াম বলো, তোমার এই পেস্টিসাইড রেসিডিউ বলো, ক্যাডমিয়াম বলো, এটা কোনো বিষয়ই না। বাঙালি হচ্ছে অমনিভোরাস, রিয়েল অমনিভোরাস, সর্বভোগ, যা পায় তাই খায়। সুদ পাইলেও খায়, ঘুষ পাইলেও খায়, হারাম পাইলেও খায়, হালাল পাইলেও খায়, মানুষের রক্তও খায়, মানুষের গোস্তও খায়, ছাগলের গোস্ত খায়, বিড়ালের গোস্তও খায়, তারপরে তোমার কুত্তারও অনেক সময় হোটেলে চলায় দেয়, বুঝছো? কাজে ইঁদুর, কুত্তা, বিড়াল সব বাঙালির পেটে হজম হয়ে যায়। কাজে তুমি ক্রোমিয়ামের ভয় দেখাইবা না। তবে আমরা যদি এক্সপোর্ট করতে হয়, সুপার মার্কেটে দিতে হয়, তাদের একটা স্ট্যান্ডার্ড থাকে, আইএসওতে বা হ্যাসাপ, হেভি মেটালের বিষয় আছে, তা না, হ্যাজার্ড অ্যানালাইসিস আর ক্রিটিক্যাল কন্ট্রোল, ইন্টারন্যাশনাল অনেক ল আছে। এই জন্য আমরা অনেক জিনিস বিদেশে পাঠাইতে পারি না, এইসব ক্যাডমিয়াম, ক্রোমিয়ামের কারণে। এগুলো যদি ফ্রি করা যায়, তাহলে আমরা বিদেশেও পাঠাইতে পারবো। ঠিক আছে? জিনিসটা বুঝাইতে পারলাম কিনা? বাঙালির জন্য কোনো সমস্যা নাই, বিষ খায়ও তখন মরে না অনেক সময়, কারণ বিষের মধ্যে তো ভেজাল দিয়ে রাখছে। মানে ভেজালে আমরা চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তাই না? চ্যাম্পিয়ন না কোনটাতে বলো দেখি বাংলাদেশ?
সততাতে, দুর্নীতিতে এখনো আমরা চ্যাম্পিয়ন, মাশাআল্লাহ। তারপরে অ্যাডমিশন টেস্টের কি হবে স্যার? হ্যাঁ, অ্যাডমিশন টেস্টের এটা এখনো আলোচনা হয়নি। সম্ভবত বেশিরভাগ অভিভাবক ছাত্রদের সবারই কথা আমরা ফিজিক্যালি টেস্ট দিয়ে আমরা অ্যাডমিশন নিতে চাই। তার নামে তো অল্টারনেট কি আছে বলো? আছে অল্টারনেট? যে আমরা যেরকম অটো প্রমোশন দিলাম, অটো পাস দিলাম এইচএসসিতে, অ্যাডমিশনে তো আর ওই সিস্টেম নাই, তাই না? এখন অ্যাডমিশন হইতে পারে একটা সারা বাংলাদেশে সিস্টেম হবে, সবাই দিবে, অপশন দিবে, এবং তাদের অ্যাকর্ডিং টু দেয়ার এইচএসসি মার্কস। তো এখন তো এইচএসসি প্লাস এসএসসি মার্ক যোগ করে হচ্ছে, তো যেটাই এই মার্ক অনুযায়ী ডিস্ট্রিবিউট। আমরা কি করি, আমরা অ্যাডমিশন টেস্ট নেওয়ার পরে অপশন অনুযায়ী আমাদের ফ্যাকাল্টি ভাগ করা হয়, এবং অপশনটা কিভাবে ফ্যাকাল্টি ভাগ, বা তার নাম্বারের উপর নির্ভর করে, সে অ্যাডমিশন টেস্টে কত পেয়েছে সেই অনুযায়ী। তো ওরকম হইতে পারে, ঠিক আছে। এসএসসি এইচএসসি যে এভারেজ মার্কস আসছে তাদেরকে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন করবে তারা, এবং তারা চয়েস দিবে, কেউ দিবে বুয়েট, কেউ দিবে কুয়েট, কেউ দিবে কুয়েট, কেউ দিবে বাউ, কেউ দিবে সাউ, কেউ দিবে পাও, ইত্যাদি ইত্যাদি। তো তোমার যদি মার্কসে আসে তাহলে সে পাওয়া যাবে। সিমিলারলি মেডিকেলেও তাই করবে ওইভাবে, যদি মার্কস এসে পেয়ে গেল, না হলে নাই, ওই মার্কস দেখে। এটা একটা হইতে পারে, যাই এটা আমি এই ব্যাপারে আলাপ করতে চাই না, যেহেতু এখনো ডিসিশন হয় না। এটা কর্তৃপক্ষ, সরকার কর্তৃপক্ষ, এডুকেশন মিনিস্ট্রি ইত্যাদি ইত্যাদি তাদের বিষয়। কাজে আমি মনে হয় চাঁদে হাত দিতে চাই না। আমি একটা অতি ক্ষুদ্রতম এই দেশের নাগরিক, আমার মতো ক্ষুদ্রতম নাগরিক নাই। আমি নাগরিক আরো কি বৃহত্তম নাগরিক হইতে পারতাম, স্ট্রং নাগরিক হইতে পারতাম, যদি আমি ন্যাস্টি পলিটিক্স করতাম। আন্ডারস্ট্যান্ড? Yes sir. Yes sir. তাই না? সবাইকে মিউট, আনমিউট করা হয় নাই, সবাই আনমিউট না? না স্যার, আছি স্যার। Allow participant to unmute themselves. Person unmute, no. সবাই মিউটে থাকো। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।